আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে আছেন লন্ডনে এবং লন্ডনে গেছেন তিনি নাকি একটি পুরস্কার গ্রহণের জন্য। কিসের পুরস্কার, কার পুরস্কার? সেটি হচ্ছে এখন একটি বড় প্রশ্ন। এই নিয়ে একটু কথা বলা যাক। তিনি সেখানে গেছেন কি ব্যক্তিগত কোনো পুরস্কার নিতে? তা যদি হয়ে থাকে ব্যক্তিগত পুরস্কার নিতে তিনি কেন রাষ্ট্রীয় সম্পদ খরচ করছেন? রাষ্ট্রীয় কোষাগারের টাকায় কেন তিনি ব্যক্তিগত পুরস্কার নিতে সেখানে গেলেন? তিনি শুধু একাই সেখানে যাননি, রাষ্ট্রের অনেক পদস্থ কর্মকর্তাদের তিনি সেখানে সাথে নিয়ে গেছেন। তাহলে তার ব্যক্তিগত পুরস্কার গ্রহণের খরচ কেন রাষ্ট্র যোগান দেবে? এটি কিন্তু মানুষের মাঝে এখন একটি বড় প্রশ্ন। আমার আরেকটি কথা হচ্ছে যে এই পুরস্কারটা উনার ব্যক্তিগত না হয়ে এটি কি তবে রাষ্ট্রের? যেহেতু উনি রাষ্ট্রের খরচে সেখানে গেছেন। তো রাষ্ট্র যদি এত বড় একটা পুরস্কার ইউকে থেকে পেয়ে থাকে তাহলে সেটা নিয়ে আমরা কেন আনন্দ করছি না? জাতি কেন উৎসবে মেতে উঠে নাই যে লন্ডন থেকে বা ব্রিটিশ রাজা আমাদেরকে একটা বড় পুরস্কারে ভূষিত করছে বাংলাদেশকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো অনেক আনন্দিত হওয়ার কথা, উল্লাস প্রকাশ করার কথা। সেই উল্লাস আমাদের মাঝে নেই কেন? আমরা কি তবে অনেক অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি? মনে হয় না। কনফিউশনটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং শোনা যাচ্ছে তিনি যে পুরস্কার নিতে গেছেন এটি তার ব্যক্তিগত পুরস্কার এবং মজার ব্যাপারটি হচ্ছে সেই পুরস্কারের তালিকাতেই নাকি তার নাম নেই। তাহলে উনি লন্ডন কেন গেলেন? যে পুরস্কার নেওয়ার জন্য তিনি নাকি লন্ডন গেছেন সেই পুরস্কারের তালিকাতেই তিনি অন্তর্ভুক্ত নন। সেখানে তার কোনো নাম নেই। তাহলে তিনি কেন গেলেন? পিছনের উদ্দেশ্য কি অন্য কিছু? নাকি এটা আমাদের সাথে এক ধরনের আ রসাত্মক তামাশা করা হচ্ছে? ঠিক বুঝে ওঠা দায় হয়ে যাচ্ছে। কারণ তিনি বিদেশ সফর করতে খুব ভালোবাসেন। গত ১০ মাসে ১০ এর অধিক দেশ উনি সফর করেছেন। এক দেশে একাধিকবারও তিনি গেছেন। প্রতি মাসেই কোনো না কোনো দেশ তিনি সফর করতে ভালোবাসেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রধানকে আমরা এত সফর করতে দেখি নাই। ইভেন ২০০৭ থেকে ৯ পর্যন্ত ২ বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আ সেই সরকারকেও কিন্তু আমরা দেখি নাই এতগুলো দেশ সফর করতে। সবচাইতে লজ্জাজনক এবং কলঙ্কের একটি বিষয় হচ্ছে, তিনি লন্ডনে গিয়ে বাধার মুখে পড়েছেন। তিনি যে হোটেলে আছেন, সেই হোটেলের সামনে বিক্ষোভ হচ্ছে তার বিরুদ্ধে এবং সেখানে নানান ধরনের স্লোগান এবং প্ল্যাকার্ড প্রদর্শন করা হচ্ছে। সেখানে চিন্ময় প্রভুর মুক্তির কথা বলা হচ্ছে, সেখানে বাংলাদেশের গণতন্ত্রের কথা বলা হচ্ছে, নির্বাচনের কথা বলা হচ্ছে। এত ধরনের বাধার মুখে তিনি পড়েছেন এবং পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। কারণ লন্ডনে আওয়ামী লীগ কিন্তু অনেক শক্তিশালী। তারা চাইবে দেশে যেহেতু তারা কোনো শক্তি প্রদর্শন করতে পারছে না, তারা চাইবে লন্ডনে তাদের শক্তি প্রদর্শন করতে এবং সেই শক্তি প্রদর্শন তারা সেখানে অলরেডি শুরু করে দিয়েছে। আমরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুনছিলাম যে সজীব ওয়াজেদ জয় নাকি লন্ডনে আসবেন। সে ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু লন্ডন আওয়ামী লীগ কিন্তু দেশের বাইরে আওয়ামী লীগের যতগুলো অঙ্গ সংগঠন আছে, মানে দেশের বাইরের সংগঠনের কথা বলছি, ইউকেতে কিন্তু আওয়ামী লীগ অনেক শক্তিশালী। সেই শক্তি হয়তো প্রদর্শন করতে যাচ্ছেন এবং যেটি আমাদের জন্য আসলে খুব ভালো কিছু বয়ে আনে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ একটা দেশের সরকার প্রধান একটা দেশে গেলে তিনি যদি বাধার মুখে পড়েন, তাকে যদি সেখানে নানানভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়, তাহলে এই কালচারটা কিন্তু চলে আসবে। এরপরে যিনি যাবেন তাকেও করা হবে, তারপরে যিনি যাবেন তাকেও করা হবে। তাহলে হবে কি? বিদেশের মাটিতে আমাদের দেশের ভাবমূর্তিটা নষ্ট হবে। আমাদের দেশের সরকার প্রধান যেভাবেই যিনি নির্বাচিত হোক না কেন, দেশের ইস্যু দেশের মধ্যেই সলভ করা উচিত। বিদেশে বিভিন্ন দেশের গণমাধ্যমের কাছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে নিজেদের চরিত্রকে এইভাবে উন্মোচিত করা বোধহয় ঠিক হবে না। এইগুলোতেই যে শুধু সবকিছু ঠেকে আছে তা আর কিন্তু নয়। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আবার পুলিশের একটা প্রজ্ঞাপনে বলা হয়েছে নিরাপত্তা জোরদার করতে। এ ধরনের প্রজ্ঞাপন এর আগেও এসছে এবং ঢাকা শহরে ব্যাপক আকারে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে সন্ত্রাসীর বিরুদ্ধে বা বিভিন্ন স্থাপনার নিরাপত্তা দিতে। এমনকি প্রধান উপদেষ্টার যমুনার আশেপাশের নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এটি নাকি করা হয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য। তিনি যে মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন, সেই সময় যমুনার সামনে তার ব্যক্তি নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হচ্ছে, সেটাও কিন্তু বোধগম্য নয় কারো কাছে। বিষয়টি কেমন যেন এক ধরনের মানে গোলমেলে আকার ধারণ করছে। আ এই মুহূর্তে বিএনপি কোনো আন্দোলনেও কিন্তু নেই। সামনে কোনো আন্দোলন আছে বলে সে ধরনের কোনো কিছু প্রকাশিত হয়নি।
গার্মেন্টস শ্রমিকরা অনেকেই বেতন পায়নি এবং ৩ মাসের বেতন না পেয়েও অনেক গার্মেন্টস থেকে শ্রমিকদের বিদায় করে দেওয়া হয়েছে। একসময় আমরা দেখেছিলাম ঈদের আগে গার্মেন্টস শ্রমিকরা যমুনা পর্যন্ত প্রায় এসে গেছিল বিক্ষোভ করতে, করতে। তারা কি আবার বিক্ষোভ শুরু করবে? সে ধরনের কোনো ইঙ্গিতও কিন্তু এর মধ্যে দেখা যায়নি। হ্যাঁ, একটা কথা যে ঢাকা শহর ফাঁকা, এই ফাঁকা সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে চুরি ডাকাতি এবং ছিনতাইয়ের ক্ষেত্রে। সেইগুলো তো পুলিশ তাদের নিরাপত্তা মানে প্রতিনিয়ত যে মোবাইল টহল আছে, সেই টহলটাকে আরো জোরদার করলেই পারে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারে। এটা নতুন করে প্রজ্ঞাপন জারির কি আছে? এটা তো তাদের রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে এবং একই সাথে আমরা জানি যে সেনাবাহিনী সর্বাত্মকভাবে সিভিল প্রশাসনকে সহযোগিতা করছে এবং ঈদের মধ্যে দেখলাম সেনাবাহিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তৎপরতা, অনেক ধরনের অসঙ্গতি, বিশৃঙ্খলা যেগুলো থাকে সেগুলো দমাতে, কমাতে চেষ্টা করছেন এবং অনেক ফলদায়ক আ স্বস্তিও আমরা পেয়েছি। বিশেষ করে পরিবহন সেক্টরের নৈরাজ্য তারা একেবারে ঠেকিয়ে দিয়েছে। পরিবহন সেক্টরে বেশি ভাড়া কেউ এবার নিতে পারে নাই। যদিও রাস্তাঘাটে বিশৃঙ্খলা ছিল ভয়াবহ রকমের। অনেক ক্ষেত্রে দেখা গেছে ঢাকা থেকে ৫ ঘন্টার দূরত্ব যেতে ২৫ ঘন্টা ৩০ ঘন্টা পর্যন্ত লেগে গেছে। যেটা বিগত কয়েক বছরে ছিল না। তাহলে আমরা একসময়ের অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে আমাদের গর্ব করার মতো আ সরকার প্রধান যিনি এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেল বিজয়ী এবং সারা পৃথিবীর মানুষ তাকে চিনে। সারা পৃথিবীর বরেণ্য ব্যক্তিত্ব যারা আছেন, ক্ষমতাবান ব্যক্তিত্ব যারা আছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা প্রায় সবাই তাকে চিনেন। তো তার মতো একজন মানুষ আমাদের এখানে ক্ষমতায় থাকার পরেও আমাদের কেন এত নৈরাজ্য, এত কেন বিশৃঙ্খলা? এবং তিনি কেন প্রতিবার বিদেশ সফরে যান এবং তার একজন প্রেস সেক্রেটারি আছে, তিনি বিভিন্ন ধরনের মুখরোচক কথাবার্তা বলেন, এই দেশ থেকে ওই আসলো, ওই দিক থেকে ওই আসলো, ওদিক থেকে ওই আসবে। বস্তুত আমরা কিছুই দেখি না। তিনি মাত্র কয়েকদিন আগে জাপান থেকে আসলেন এবং শুনলাম জাপান নাকি ১,০০,০০০ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে এবং দুষ্ট লোকেরা বলা শুরু করে দিয়েছে যে এই শ্রমিকটা নেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নতুন যে অ্যা আদম রিক্রুটিং এজেন্সি তৈরি করেছেন তার মাধ্যমে। সমালোচক সমালোচনা করতেই পারে। কিন্তু আদৌ কি জাপান ১,০০,০০০ শ্রমিক বাংলাদেশ থেকে নেবে? বলা হচ্ছে সেখানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক মানে হচ্ছে এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। যে কথার মধ্যে বলা যে, "হ্যাঁ, যদি সুযোগ সুবিধা হয় আপনাদের ইস্যুটা আমরা দেখব।" এইটা অর্থ এই না, দিস ইজ নট এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হলে বোঝা যায় যে ১,০০,০০০ শ্রমিক নেবে, কোন ধরনের শ্রমিক নেবে, কখন নেবে, কিভাবে নেবে সেটা। শ্রমিক যে নেবে না তার বড় প্রমাণ হচ্ছে ১,০০,০০০ শ্রমিক যদি জাপানে নিত তাহলে বাংলাদেশ বিমান তাদের সরাসরি ফ্লাইট জাপানের সাথে বন্ধ করত না। জাপানের সাথে ফ্লাইট বন্ধ করেছে কারণ হচ্ছে সেখানে যাত্রী পাচ্ছে না। আগামীতে যদি ১,০০,০০০ মানুষ যায়, ১,০০,০০০ মানুষ মানে কি জানেন? ৫২ সপ্তাহ। সপ্তাহে যদি ২,০০০ করে মানুষ বাংলাদেশে আসে এবং ২,০০০ মানুষ বাংলাদেশ থেকে জাপানে ফেরত যায়, তাহলে ইজি ঢাকা বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট, সরি, অ্যা জাপান বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চলতে পারে। সেইটা যখন বন্ধ করা হচ্ছে তাহলে কোনোভাবেই তো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না যে জাপান আমাদের থেকে ১,০০,০০০ শ্রমিক নেবে। তেমনি যে দেশ থেকে এসেছেন সে দেশ থেকে শোনা গেল এত মিলিয়ন, এত বিলিয়ন বিনিয়োগ আসছে, এটা আসছে, সেটা আসছে, এরা এই দিবে, ওরা ওই দিবে এবং আমরা উচ্ছ্বসিত হচ্ছি। সাধারণ মানুষ হয়তো অনেকেই বুঝে না বুঝে উচ্ছ্বসিত হচ্ছেন। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ। এই দেশের কোথাও থেকে একটু সাহায্য নিয়ে এসে চলার দিন বহু আগে চলে গেছে। বাংলাদেশের সামগ্রিক অর্থে যে জায়গায় বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়েছে, কারো সাহায্য দিয়ে এই দেশ চলবে না এবং এদেশের মানুষও আর ভিক্ষার ঝুলি নিয়ে কারো কাছে দাঁড়াতে চায় না। সেই ধরনের পরিস্থিতিতে এই দেশ ওই দিতে চেয়েছে, ওই অনুদান দিতে চেয়েছে, এটা বলা মানে পক্ষান্তরে মনে হয় জাতিকে আরো ছোট করা হয়। এবং এই ধরনের হীন খেলা কেন চলছে? যে বস্তুত কোনো ফলাফল তো আমরা দেখি নাই। ফলাফল বলতে তো যেগুলো দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনূস বাংলাদেশ থেকেই বরং কিছু, কিছু সুবিধা নিয়েছেন। তিনি কর্মকুব করিয়ে নিয়েছেন। তার প্রতিষ্ঠানের জন্য আগামী ৫ বছর কর দিতে হবে না সেটি করিয়েছেন। তিনি নানান ধরনের প্রতিষ্ঠান নতুন করে করিয়ে নিচ্ছেন। তার মতো একজন মানুষ এই বয়সে এবং একজন নোবেল বিজয়ী মানুষ, তার তো ব্যক্তিগতভাবে চাওয়ার কিছু থাকার কথা নয়। তিনি কি তাহলে ক্ষমতায় বসছেন ব্যক্তিগত কিছু আ চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য? আ কিন্তু সেটা তো আমার কাছে অন্তত মেলে না। কারণ তার এই বয়সটা হচ্ছে মানুষকে দেয়ার জন্য, জাতিকে দেওয়ার জন্য, সমাজকে দেওয়ার জন্য, রাষ্ট্রকে দেওয়ার জন্য। না দিয়ে তিনি কেন নিয়ে যাচ্ছেন? নাকি উনার আরো বৃহৎ কোনো পরিকল্পনা সামনে আছে?
লন্ডন থেকে ফিরলে হয়তো আমরা এটা বুঝতে পারবো যে তিনি লন্ডনে কি পুরস্কার গ্রহণ করলেন এবং লন্ডন থেকে আরো কত বিলিয়ন বিলিয়ন, লন্ডনে তো ডলার বলে না, মুদ্রাটার নামই তো আমি এক কথা প্রসঙ্গে ভুলে গেলাম, লন্ডন পাউন্ড। হ্যাঁ, সেই লন্ডন পাউন্ড, কত বিলিয়ন লন্ডন পাউন্ড আমাদের জন্য আসে এবং সেগুলো দিয়ে আরো কি কি করা হয় সেগুলো দেখা যাক। অপেক্ষায় থাকলাম আমরা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।